ইংলিশ ডেসক্রিপটিভের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় বঙ্গানুবাদের নিয়মাবলী বা রুলস অফ ট্রান্সলেশন। আজকের এই ভিডিওটি পিএসসি মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস কিংবা ক্লার্কশিপ মেন্স যে সকল বেঙ্গলি ডেসক্রিপটিভ পরীক্ষায় বঙ্গানুবাদ একটি অপরিহার্য অংশ, সেই সকল পরীক্ষাগুলির জন্য এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা জানো বঙ্গানুবাদে থাকে টোটাল 40টি নম্বর। আর এই 40-এ 40 তোমাকে পেতেই হবে। আর 40-এ 40 পাওয়ার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমাদের মেনে চলতে হবে, আজকে সেই সকল নিয়মাবলীগুলি নিয়েই আমরা আলোচনা করব। এর সাথে থাকবে একটি উদাহরণ, যার মাধ্যমে আমরা তোমাদের সামনেই দেখিয়ে দেব ঠিক পরীক্ষা হলে যেভাবে তোমরা সারাংশ খুব কম সময়ে সম্পূর্ণ করতে পারবে এবং নিখুঁতভাবে লিখে ফুল মার্কস সংগ্রহ করতে পারবে। এক কথায় এই ভিডিওটি তোমাদের কম সময়ে বঙ্গানুবাদে বাজিমাতের এক প্রকার ব্রহ্মাস্ত্র রূপে কাজ করবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি, যার মাধ্যমে তোমরা বঙ্গানুবাদে সম্পূর্ণ 100% মার্কস স্কোর করতে চলেছো। চলো শুরু করা যাক। বঙ্গানুবাদের প্রথম নিয়মাবলীটি হলো সার্থক অনুবাদ করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হলো সার্থক অনুবাদ বলতে কি বোঝায়? দেখো, অনুবাদ অনুবাদ শব্দটি ইংরেজি কি? ট্রান্সলেশন। অনুবাদ শব্দটির ইংরাজি হলো ট্রান্সলেশন। দেখো, অনুবাদ সাধারণত দুই প্রকারের। প্রথম অনুবাদ হলো আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা এটিকে বলি যে লিটারাল ট্রান্সলেশন। যেমন আমি তোমাদের বললাম একটা উদাহরণ, "ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস।" তাহলে তোমরা কি বলবে? যে শেয়ালে কুকুরে বৃষ্টি হচ্ছে? না, মোটেই না। তার জন্য আমাকে সেন্টেন্সটা বুঝতে হবে এবং তার সার্থক অনুবাদ করতে হবে। আর আরেক প্রকারের অনুবাদ কি? যাকে আমরা বলি সার্থক অনুবাদ। যেমন যখন আমি বলবো "ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস" অর্থাৎ এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে বা এখন খুব বৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের যে অনুবাদটি করতে হবে সেটি হলো সার্থক অনুবাদ। অর্থাৎ অর্থ বুঝে নিজের ভাষায় তাকে প্রকাশ করতে হবে, যার দ্বারা লেখক বা বক্তা যে বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন তা যেন স্পষ্টরূপে আমাদের লেখনির মাধ্যমে প্রকাশ পায়। তাই সার্থক অনুবাদের উপরে সবসময় আমাদের জোর দিতে হবে। এবার দেখে নেব পরের গুরুত্বপূর্ণ নিয়মটি। সেকেন্ড নিয়মটি হলো বাংলা বাক্য গঠনের নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। আমাদের কি জানা আছে বাংলা বাক্য গঠনের নিয়ম বলতে কি বোঝায়? দেখো, দেখে নেওয়া যাক। আমরা যখন ইংলিশে কোনো বাক্য রচনা করি তখন কি ফরম্যাট ফলো করি তা কি তোমরা কেউ বলতে পারবে? চলো দেখে নিই। যখন আমরা ইংলিশে বাক্য রচনা করি, প্রথমে থাকে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করি? সাবজেক্টের পরে আমরা ব্যবহার করি ভার্ব। সেটা মেইন ভার্ব হতে পারে বা কোনো বি ভার্ব হতে পারে বা কোনো হেল্পিং ভার্ব হতে পারে। আর তারপরে কি থাকে? তারপরে থাকে অবজেক্ট। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দেই, দেখো, লিখলে বুঝতে পারবে। যে সেন্টেন্সটি লিখছি সেটা ভালো করে লক্ষ্য করবে। দেখো আমি লিখলাম এখানে কি? I eat rice। তাহলে আমি এখানে লিখলাম I, এটি কি? এটি হলো সাবজেক্ট। eat এটি হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। তাহলে আমি যদি এটির লিটারাল ট্রান্সলেশন করি বা আক্ষরিক অনুবাদ করি, কি দাঁড়ায়? I eat rice, মানে আমি খাই ভাত। তাহলে এটি কি আমি লিখতে পারবো বাংলায়? কখনোই লিখতে পারবো না। তাহলে আমাদের বেঙ্গলিতে সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি থাকে বা বাক্যের গঠনের যে নিয়মটি সেটি কি দাঁড়ায়? আমাদের বাংলায় বাক্য গঠন করতে গেলে যে ফরম্যাটটি মেইনটেইন করা হয়, প্রথমে থাকে আমাদের কর্তা। কর্তার পরে আমাদের কি থাকবে? কর্তার পরে আমাদের থাকবে কর্ম। অর্থাৎ যে অবজেক্টটি আমরা ব্যবহার করব সেটি। তারপরে কি থাকবে? তারপরে থাকবে আমাদের ভার্ব। অর্থাৎ যেমনভাবে আমরা বাচ্চা বেলা থেকে শিখে এসেছি যে কিভাবে একটি বাংলার বাক্য রচনা করতে হয়। তাহলে আমি যদি এখানে এর সঠিক অনুবাদটি করি, কি দাঁড়াবে? আমি, এটি হলো কর্তা। এরপরে হলো কর্ম, অর্থাৎ কর্ম এখানে বলতে বোঝায় ভাত।
এবং ভাব এটির অর্থ হলো খাই, ক্ষয়াকার অন্তস্থ। তোমাদের অনেকেরই সমস্যা আছে এখানে ক্ষয়াকার হ্রস্বই হবে না ক্ষয়াকার অন্তস্থ হবে। এটি নিয়ে আরেকটি বানানের ভিডিওতে আমরা আলোচনা করে দেব। আজকে দেখো আমরা তাহলে বাংলা বাক্য গঠনের যে পুঙ্খানুপুঙ্খ নিয়মটি সেটি বুঝলাম। কি বুঝলাম? প্রথমে থাকবে কর্তা, পরে থাকবে কর্ম, তারপরে থাকবে ভাব। এখন তোমাদের মনে হতে পারে যে এটি তো আমরা অনেক আগে থেকেই জানি। হ্যাঁ, হয়তো তোমরা জানো, কিন্তু লেখার সময় অনেকেই এটি মেনটেন করো না। আর তার ফলেই কি হয়, পরীক্ষা দেখা মাত্র সম্পূর্ণ ট্রান্সলেশনটা কেটে দেন। খুব সতর্ক থাকবে, যদি বাংলা বাক্য গঠনের নিয়ম মেনে তুমি বাক্য রচনা না করো বা তুমি ট্রান্সলেশন না করো, তাহলে কিন্তু বঙ্গানুবাদে মার্কস পাওয়া খুবই দুর্বোধ্য। চলো দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ নিয়মটি। এবার দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মটি। বাক্যের গঠনগত পরিবর্তন করতে পারবে। বাংলায় গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকারের হয়ে থাকে। প্রথমটি হলো সরল বাক্য, অর্থাৎ যাকে ইংরেজিতে আমরা সিম্পল সেন্টেন্স বলে চিনি। সরল বাক্যের বৈশিষ্ট্য অনুযায়ী এই বাক্যে থাকবে কেবলমাত্র একটি কর্তা বা সাবজেক্ট, একটি মাত্র কর্ম বা অবজেক্ট এবং একটি মাত্র ভাব বা সমাপিকা ক্রিয়া। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ছেলেটি বই পড়ছে। দেখো এখানে ছেলেটি হলো একটি মাত্র কর্তা, বই এটি হলো একটি মাত্র কর্ম এবং পড়ছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যটি হলো সরল বাক্য। এবার আমরা দেখে নেব পরবর্তী বাক্যটি। এর পরবর্তী টাইপটি হলো যৌগিক বাক্য। যৌগিক বাক্যকে ইংরেজিতে আমরা কি নামে চিনি? ইংরেজিতে এই যৌগিক বাক্যকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। যৌগিক বাক্যের বৈশিষ্ট্য অনুযায়ী এখানে তোমরা দেখতে পাবে যে দুটি বা তার বেশি সরল বা জটিল বাক্য যখন কোনো সংযোজক অব্যয় বা কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাকেই আমরা যৌগিক বাক্য বলতে পারি। তাই বলতেই পারো যে এখানে একের থেকে বেশি সাবজেক্ট থাকতে পারে, এখানে একের থেকে বেশি অবজেক্টও থাকতে পারে, আবার এখানে একের থেকে বেশি ভাব বা সমাপিকা ক্রিয়াও থাকতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সে দ্রুত হাঁটছিল কিন্তু পড়ে গেল। এই বাক্যে সে দ্রুত হাঁটছিল একটি সরল বাক্য, পড়ে গেল এটিও একটি সরল বাক্য। এই দুটি বাক্যকে জয়েন করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে কিন্তু নামক এই সংযোজক অব্যয় দ্বারা। তাই জন্য বলতেই পারি যে এটি হলো একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্যে সাধারণত আমরা এবং, সুতরাং, সুতরাং, কিন্তু এই প্রকারের সংযোজক অব্যয় ব্যবহার করে থাকি। তোমাদের জানা উচিত যে পরীক্ষায় যদি কোনো ক্ষেত্রে সরল বাক্য দেওয়া আছে, সেটিকে শ্রুতিমধুর করার জন্য আমরা যৌগিক বাক্য গঠন করতেই পারি। এতে কোনো বাধ্যবাধকতা নেই। এর পরবর্তী গুরুত্বপূর্ণ বাক্যটি হলো জটিল বাক্য। এই জটিল বাক্যে ইংরেজি হলো জটিল বাক্যের ইংরেজি কি? জটিল বাক্যের ইংরেজি হলো কমপ্লেক্স বাক্য। নামেও যেমন কমপ্লেক্স, তেমন বাংলাতেও হলো জটিল। এই জটিল বাক্যে সাধারণত একটি প্রধান খণ্ডবাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে। এবার তোমাদের বুঝতে হবে যে যৌগিক বাক্য কেন আমরা বঙ্গানুবাদের ক্ষেত্রে বেশি জোর দিয়ে থাকি এই জটিল বাক্যে। কারণ জটিল বাক্য সকল প্রকারের বাক্যের মধ্যে সবথেকে বেশি শ্রুতিমধুর হয় এবং এটি যেমন লেখার দক্ষতাটাকে বৃদ্ধি করে, তার সাথে সাথে কিন্তু মার্কসও ভালোই ক্যারি করে। জটিল বাক্যে বা কমপ্লেক্স সেন্টেন্সে যে সকল অব্যয়গুলি ব্যবহৃত হয় সেগুলি হলো যদি, তবে, যিনি, তিনি, যেখানে, সেখানে ইত্যাদি। এই ক্ষেত্রে সাধারণত দুটি এক্সট্রা শব্দ আমরা যোগ করে বাক্য গঠন করে থাকি। আর এখানে দুটো স্বাভাবিক মানে সরল বাক্য বলতে পারো বা সিম্পল সেন্টেন্স বা বলতে পারো কম্পাউন্ড সেন্টেন্স, দুটোই ব্যবহার করে এই ধরনের বাক্য আমরা গঠন করতে পারি।
তাহলে আমরা বুঝে নিলাম বাক্যের গঠনগত দিক থেকে কিভাবে পরিবর্তন করতে পারবো। এবার একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে, ধরো ট্রান্সলেশনে দেওয়া ছিল, মানে ইংরেজি প্যাসেজে দেয়া ছিল, "হি উইল কাম, আই উইল নট গো।" ইহার অর্থ কি? সে আসবে, আমি যাব না। তাহলে যদি এই প্রকারের কিছু দেয়া থাকে, তুমি কি লিখতে পারো? যারা স্বাভাবিক ট্রান্সলেশন করবে তারা লিখবে, "সে আসবে, আমি যাব না।" একেবারে কোনো ভুল নেই। কিন্তু এই লেখার যে স্টাইল, এটা কি ঠিক হলো? না, এইভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে না। তাহলে তোমাদের নিজের ভাব মিশ্রিত করে এখানে লিখতে হবে। তাহলে তুমি বলতেই পারো, "সে এলেও আমি যাব না।" এইভাবে যখন লিখবে, তাহলেও এ বাক্যের মাধুর্য বৃদ্ধি পাবে। বা বলতেও পারো যে, "যদিও সে আসে তবুও আমি যাব না।" তাহলে তোমাদের এই একটি মাত্র উদাহরণের দ্বারা বুঝিয়ে দিলাম যে কিভাবে লেখার মান তোমরা উন্নত করবে বাক্যের গঠনগত পরিবর্তনের মাধ্যমে। এবার দেখে নেব পরের গুরুত্বপূর্ণ নিয়মটি। পরবর্তী নিয়মটি হলো, প্রত্যক্ষ উক্তি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে যদি কোনো ডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটি বঙ্গানুবাদের ক্ষেত্রেও অপরিবর্তিত থাকবে। যেমন ধরো, তোমার প্রশ্নে দেয়া ছিল, নেতাজি সেড গিভ মি ব্লাড। নেতাজি সেড এর পরে অবশ্যই থাকবে একটি কমা, এবং প্রত্যক্ষ উক্তি বোঝাতে এখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করা হবে। এখানে বলা থাকবে, "গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম।" তাহলে যখন তুমি বাংলায় লিখবে, সেক্ষেত্রে লিখবে, "নেতাজি বলেছিলেন" বলে এখানে ঠিক যেরূপে কমা দেওয়া আছে, তুমি এখানেও কমা ব্যবহার করবে, এবং প্রত্যক্ষ উক্তি বোঝানোর জন্য ঠিক একইভাবে ইনভার্টেড কমা ব্যবহার করবে, এবং এখানে লিখবে, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।" এটি লেখার পরে তুমিও এই ইনভার্টেড কমা বা প্রত্যক্ষ উক্তি বোঝানোর জন্য যে কোটেশন সেটি ব্যবহার করবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম কিভাবে তোমরা ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি অপরিবর্তিত রাখতে পারবে। চলো দেখে নেব পরের গুরুত্বপূর্ণ নিয়মটি। এই নিয়মটি অতি গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হয়েছে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকবে। ক্রিয়ার কাল, যাকে আমরা ইংরেজিতে সবাই টেন্স নামে চিনি। এই টেন্স বা ক্রিয়ার কাল আমরা জানি টোটাল কয় প্রকারের? ৩ প্রকারের। একটি হলো বর্তমান কাল, বা যাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। পরেরটি হলো অতীত কাল, যাকে আমরা ইংরেজিতে পাস্ট টেন্স বলে চিনি, এবং পরেরটি কি হলো? পরেরটি হলো ভবিষ্যৎ কাল বা ফিউচার টেন্স। এখন ধরে নাও প্রদত্ত প্রশ্নটি দেওয়া হয়েছিল তোমার বর্তমানকালে, আর তুমি উত্তরটি লিখেছো যে অতীতকালে। তাহলে কি সেক্ষেত্রে তুমি কোনো নম্বর পাবে? না, একেবারেই তোমাকে কোনো নম্বর দেয়া হবে না। কারণ যখনই তুমি বর্তমানে দেয়া প্রশ্নটির উত্তর অতীতকালে লিখবে, তখন টোটাল বক্তব্যটাই পরিবর্তিত হয়ে যাবে। যেমন ধরে নেয়া যাক, আমি বললাম, "আজ আমার জন্মদিন। আমি আজ খুব আনন্দ করব।" তাহলে তুমি লেখার সময় লিখলে যে আজ বক্তার আজকে আনন্দ, মানে জন্মদিন ছিল। বক্তা বলেছিলেন যে তিনি আনন্দ করবেন ওই দিনে। তাহলে তুমি যখন এইভাবে লিখবে, তখনই বাক্যের বা বক্তার যে বক্তব্য সেটি পরিবর্তিত হতে দেখা যাবে। তাই এক্ষেত্রে তুমি এরকম না লিখে যেমন লেখা ছিল যে, "আজ আমার জন্মদিন", তুমি মানে বঙ্গানুবাদেও লিখবে, "আজ আমার জন্মদিন। আমি আজকের অনেক আনন্দ করব। I will enjoy a lot"। যদি এটা লেখা থাকে তাহলে তুমি লিখবে, "আজ আমি অনেক আনন্দ করব।" ঠিক যেভাবে যে পুরুষে লেখা থাকবে, ঠিক সেইভাবেই সেই পুরুষ ব্যবহার করেই তুমি বঙ্গানুবাদ করবে। এখানে প্রথম পুরুষ বা উত্তম পুরুষ বা পার্সন এর যে ডিফারেনশিয়েশন তোমরা সারাংশে শিখেছিলে, সেটা কিন্তু এই বঙ্গানুবাদে কাজ করবে না। তাই বলা হচ্ছে যে এখানে যেমন ক্রিয়ার কাল বা টেন্স অপরিবর্তিত থাকবে, তেমনি এখানে উত্তম, প্রথম বা মধ্যম পুরুষের কোনো ব্যাপার থাকবে না। যেভাবে ট্রান্সলেশন দেয়া থাকবে, ঠিক একইভাবে তোমাদের, মানে প্রশ্নে যে টেন্স বা যে পুরুষে দেয়া থাকবে বা পার্সন মেইনটেইন করা হবে, সেই একইভাবে তোমাদের ট্রান্সলেশন করতে হবে বা বঙ্গানুবাদ করতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মটি হলো যে, হয় ক্রিয়াটির প্রয়োজন অনুযায়ী বর্জন করতে হবে। যেমন আমি বললাম যে, "I am a boy"।
তাহলে আমি যদি এটির আক্ষরিক অনুবাদ করি তাহলে কি বলবো? আমি হই একটি বালক। এরকম কি আমি ট্রান্সলেশন করি? না করি না। এখানে আমি এই যে হয় ক্রিয়াটি, এই ক্রিয়াটির ব্যবহার করি না। যেমন আমি বলি, আমি একজন বালক। তাহলে আমি এই হয় ক্রিয়াটির এখানে ব্যবহার করলাম না। ঠিক একইভাবে যখন আমরা ট্রান্সলেশন করব তখনই যতটা সম্ভব এই হয় ক্রিয়াটির ব্যবহার আমরা বর্জন করব। এতে শুধুমাত্র আমার বাক্যের গঠনের মান উন্নত হয় না, বরং পরীক্ষকের দৃষ্টি আকর্ষিত হয় যে কিভাবে আমি হয় ক্রিয়াটির ব্যবহার ছাড়াও বাক্য রচনায় দক্ষতা অর্জন করতে পেরেছি। চলো দেখে নেব পরের গুরুত্বপূর্ণ নিয়মটি। পরবর্তী নিয়মটি হলো প্রবাদ প্রবচন বা বাগধারা সার্থক অনুবাদ করতে হবে। ধরো তোমাদের প্যাসেজে লেখা আছে যে ব্রেক আ লেগ। তোমরা কি কেউ জানো ব্রেক আ লেগ এই কথাটির সঠিক অর্থ কি? দেখো, ব্রেক আ লেগ এই যে ইডিয়মটি, এই ইডিয়মটির সঠিক অর্থ হলো যে আমরা যখন কাউকে গুড লাক নির্দেশ করি বা কারো সৌভাগ্য বজায় থাকুক এই কথাটা বলি, তখনই আমরা ব্রেক এ লেগ কথাটি উল্লেখ করে থাকি। বা বললাম ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস কথাটির অর্থ কি? যে কথোপকথন শুরু করা। তো যখন এভাবে দেয়া থাকবে তখন তার সার্থক অনুবাদ এইভাবে করতে হবে। বা ধরো লেখা আছে কোথাও যার অর্থ দাঁড়ায় তার নুন আনতে পান্তা ফুরোয়। এটিও যদি তোমরা বুঝতে পারো তাহলে কি এভাবেই লিখবে? না, তখন তোমরা লিখবে তার অভাব অনটনের মধ্যে দিন কাটে। তো এইভাবে বাগধারা বা প্রবাদ প্রবচনের সার্থক অনুবাদের মাধ্যমে তোমাকে বঙ্গানুবাদ করতে হবে। পরবর্তী নিয়মটি হলো উত্তর অবশ্যই চলিত বাংলা রীতিতেই করতে হবে বা লিখতে হবে। অর্থাৎ তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার, খাবেন, বলবেন, করবেন এগুলো কি সাধু ভাষা না চলিত ভাষা? এগুলি অবশ্যই চলিত বাংলা রীতিতেই ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন বলি খাইবেন, করিবেন, চলিবেন এই সমস্ত কথাগুলি হলো সাধু ভাষার অংশ। তাই আমরা যখন বাক্য রচনা করব বা বঙ্গানুবাদ করব তখন কোনো ব্যক্তিকে যদি অতি সম্মানীয় বলে মনে হয় বা কোনো লেখক সম্পর্কে বা কোনো খ্যাতনামা ব্যক্তি সম্পর্কে কোনো প্যাসেজ দেওয়া আছে, তখন আমরা তাকে সম্মান জানানোর জন্য তিনি বলতেই পারি বা করবেন বলতেই পারি। কিন্তু কখনোই করিবেন এটি লিখব না বা ইহা শব্দটিও ব্যবহার করব না। ইহার পরিবর্তে এটি ব্যবহার করব। এইভাবে আমরা চলিত বাংলা রীতিতে বঙ্গানুবাদ করতে পারি। পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মটি হলো বঙ্গানুবাদ লেখার আগে একটি খসড়া বা ড্রাফট রচনা করলে লেখার মান বৃদ্ধি পাবে। অবশ্যই যদি আমরা ড্রাফট রচনা করি বা একটি খসড়া রচনা করি বঙ্গানুবাদ লেখার আগে, তাহলে আমরা বুঝতে পারবো যে বঙ্গানুবাদের যে প্যাসেজটি দেওয়া হয়েছিল প্রশ্নে তার কোনো অংশ আমরা বাদ দিয়ে ফেললাম নাকি ঠিকঠাক লিখলাম। আবার বঙ্গানুবাদ লেখার সময় অতিরিক্ত কোনো বক্তব্য এড করে দিলাম নাকি কোনো গিভেন ডিরেক্ট স্পিচ বাদ দিয়ে দিলাম, এই সমস্ত কিছুই আমরা ড্রাফট রচনার ক্ষেত্রে ধরতে পারবো। এখন তোমাদের পরীক্ষা হলে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই তোমাদের ডিরেক্ট অ্যান্সারই লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা ড্রাফট রচনা করার সময় পাবে না। পরবর্তী নিয়মটি হলো প্রদত্ত প্রশ্নে যদি কোনো গল্পের অংশ দেয়া থাকে তবে গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন ধরে নাও কোনো ক্ষেত্রে একটি উদাহরণস্বরূপ বলা চলে যে সে ঘুরতে গিয়েছিল, ঘুরতে যাওয়ার পরে সে মনে করলো যে সেখান থেকে ফেরার পথে নৌকায় ফিরবে। তাহলে যদি আমি বলি সে নৌকায় ফিরবে ভেবেছিল এবং ঘুরতে গিয়েছিল। যখন আমি এটি বলবো তখন ১ম এ ঘুরতে গিয়েছিল তারপরে ফিরে আসবে কিভাবে সেটি ভাবনা চিন্তা করেছিল। তাহলে যে সিকোয়েন্স এ আমার বঙ্গানুবাদের প্যাসেজে থাকবে সেই সিকোয়েন্স এই আমাকে কিন্তু উত্তরটি লিখে আসতে হবে। আমি যদি ঘটনার ক্রম আগে পরে করে দিই তাহলে বঙ্গানুবাদে অবশ্যই কিন্তু নম্বর কাটা যাবে। তাই এক্ষেত্রে মনে রাখবে আমাকে একটা ধারাবাহিকতা বা সিকোয়েন্স অবশ্যই কিন্তু মেইনটেইন করে আমার বঙ্গানুবাদটা করতে হবে। দেখো, পরবর্তী নিয়মটি হলো যে একটি বঙ্গানুবাদের জন্য সর্বোচ্চ ৮ থেকে ১০ মিনিট ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীগণ, সাধারণত তোমাদের কোনো পরীক্ষায় ২ টো বঙ্গানুবাদও করতে হতে পারে। তাই যদি তোমরা ৮ থেকে ১০ মিনিটের মধ্যে একটি বঙ্গানুবাদ করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই অন্য প্রশ্নগুলি করার জন্য তোমরা সঠিক সময় পাবে না। তাই বাড়িতে প্র্যাকটিসের মাধ্যমে যেকোনো বঙ্গানুবাদ ৮ থেকে ১০ মিনিটের
মধ্যে করার চেষ্টা করবে। আর বাড়িতে যখন তোমরা বঙ্গানুবাদ করবে, তখন চেষ্টা করবে প্যাসেজের যে আকৃতিটা সেটা একটু বড় নিতে, যাতে পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারো। পরবর্তী নিয়ম হলো যে বঙ্গানুবাদে বিরাম চিহ্নের বা পাংচুয়েশন মার্কস এর ব্যবহারে সতর্ক থাকতে হবে। আমরা কি জানি পাংচুয়েশন মার্কস বলতে বোঝায়, ধরে নাও প্রশ্নসূচক চিহ্ন, বা ধরে নাও এক্সক্লামেশন মার্ক, বা ধরে নাও দাঁড়ি, বা কোনো ধরনের কমা, বা ধরে নাও কোনো কোটেশন, এইগুলিকে আমরা পাংচুয়েশন মার্কস রূপে চিনি। তাই প্রশ্নে যে রূপে কোয়েশ্চেন মার্কস দেয়া থাকবে বা এক্সক্লেমেশন মার্কস বা বিস্ময়সূচক চিহ্ন দেয়া থাকবে, ঠিক একইভাবে যখন আমরা বঙ্গানুবাদ করব, তখন এই সকল চিহ্নগুলির যথোপযুক্ত ব্যবহার কিন্তু করতে হবে। যদি আমার প্যাসেজে প্রশ্ন দেওয়া ছিল, এবার সেই প্রশ্নটাকে আমি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে বা একটি স্বাভাবিক বাক্যে রূপান্তরিত করে দিলাম, তাহলে কিন্তু এভাবে আমার নম্বর অবশ্যই কাটা যাওয়ার উপযুক্তভাবে লিখে এলাম। আমাকে যখন লিখতে হবে, তখন যদি আমাকে নিখুঁতভাবে লিখতে হয়, তখন অবশ্যই যে রূপে বা যে সেন্সে বাক্যটা দেয়া হয়েছে কোশ্চেনে, সেই একই সেন্সে আমাকে বঙ্গানুবাদটা করতে হবে এবং যথোপযুক্ত পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে আসতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। এর পরবর্তী নিয়মটি তোমাদের সুবিধার জন্য অ্যাড করা হয়েছে। অনেক সময় আমাদের যে প্যাসেজ দেয়া থাকে তার মধ্যে কিছু অর্থ অবশ্যই আমাদের অজানা থাকতে পারে। এক্ষেত্রে আমাদের সাজেশন বা রেকমেন্ডেশন এটিই থাকবে, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার প্রশ্নটি পড়বে এবং বারবার প্রশ্নটি পড়ার পরে ওই যে অর্থটা তোমার অজানা, যে শব্দের অর্থ তোমার অজানা, তার একটি কাছাকাছি অর্থ অবশ্যই তোমাকে কিন্তু পরীক্ষায় লিখে আসতে হবে। তুমি যদি কোনো প্যাসেজ বা কোনো অংশ ছেড়ে আসো, তাহলে কিন্তু অবশ্যই মারাত্মক ভুল করবে। কারণ এর জন্য পরীক্ষক তোমার অবশ্যই নম্বর কাটবেন। তাই এটি অবশ্যই মাথায় রাখবে, যদি কোনো শব্দের অর্থ তোমার জানা না থাকে, প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার পড়লেই তার কাছাকাছি একটি অর্থ তুমি অনুমান করতে পারবে এবং এভাবেই তুমি বাক্যের ওই অংশটি সম্পূর্ণ করতে পারবে। এর পরের নিয়মটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে সমস্ত ইংরেজি শব্দ বাংলায় কথা বলার সময় বহুল ব্যবহৃত হয় বা জনপ্রিয়, সেগুলিকে বাংলায় বানান করে লিখতে হবে। অর্থাৎ প্যাসেজে যে সকল শব্দ ইংলিশে দেয়া থাকবে, সেগুলি যদি আমরা বাংলাতেও বহুলবার ব্যবহার করি বা বহু ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বাংলা বানানের মাধ্যমে সেই সকল শব্দ লিখে ফেলতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পেন, পেন্সিল, চেয়ার, টেবিল, এগুলি তো আমরা বাংলাতেই বহুল ব্যবহার করি। তাই এগুলি লেখার সময় পেনকে আবার কলম বা পেন্সিলকে লেখনির যন্ত্র বা চেয়ারকে কেদারা বা টেবিলকে চারপায়া, এইভাবে না লিখে আমরা কিন্তু চেয়ার, টেবিল, পেন, পেন্সিল এভাবেই লিখতে পারি বাংলায় বানান করে। এর পরবর্তী অংশটি হলো, দেখো, প্রযুক্তিবিদ্যা বা তোমরা জানো টেকনোলজি বা কম্পিউটারের সাথে বেশ কিছু শব্দ এমনভাবে যুক্ত থাকে, যেগুলি ইংরেজি শব্দ হলেও সঠিক কিন্তু বাংলা আমাদের হয়তো জানা নেই বা এগুলি প্রচলিত নেই। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে প্রযুক্তিবিদ্যা, কখনো কখনো তোমরা নিউজ পেপার পড়লে বা খবরের কাগজে বা সংবাদপত্রে এটাও দেখো যে প্রযুক্তিবিদ্যার পরিবর্তে কিন্তু এখন কোথাও কোথায় টেকনোলজিও ব্যবহার করা হয়ে থাকে। তাই তোমরা যদি টেকনোলজিও লিখে আসো বাংলায় বানান করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভুল ধরা হবে না। আর এক্ষেত্রে কিছু উদাহরণ দেওয়ার জন্য আমরা বলতে পারি যে মাউস, কিবোর্ড, কম্পিউটার, এই যে জিনিসগুলি, বা স্যাটেলাইট বলতে পারো, বা ল্যাপটপ, স্মার্টফোন, এগুলি সবই ইংরেজি শব্দ। এর কি সঠিক কোনো বাংলা আমরা ব্যবহার করি? আমরা ব্যবহার করি না। এই শব্দগুলি তাই তোমরা যখন লিখবে তখন বাংলায় বানান করে ঠিক যেভাবে এখানে দেখানো হলো, এভাবেই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো। কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মটি হলো নামপদের বা প্রপার নাউনের অনুবাদ করা বর্জনীয়। উদাহরণস্বরূপ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। যখন আমরা লিখবো, ধরো কোনো প্যাসেজে এই টাটা কনসালটেন্সি সার্ভিসেস
এই প্রপার নাউনটি ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কি আমরা লিখব টাটা পরামর্শ সেবা? কোনোদিনই লিখব না। আমরা যে প্রপার নাউন দেয়া থাকবে ঠিক সেটির টাটা কনসালটেন্সি সার্ভিসেসই লিখব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার প্রপার নাউন চিনব কি করে? দেখো এখানে যেমন টাটার দেখো টি বড় হাতের লেখা, কনসালটেন্সির সিটি বড় হাতের লেখা এবং সার্ভিসের এসটি দেখো বড় হাতের লেখা। তাহলে যেগুলি প্রপার নাউন হবে তার প্রথম লেটারটি মানে সেই শব্দের প্রথম লেটারটি অবশ্যই দেখবে ক্যাপিটাল লেটারে লেখা থাকবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে কোনটা প্রপার নাউন আর কোনটা কমন নাউন। যদি এই সমস্ত নাম পদের ব্যবহার করা থাকে তাহলে প্রপার নাউন থাকলে অবশ্যই সেটিকে বাংলায় বানান করেই তোমরা লিখে আসবে বঙ্গানুবাদের ক্ষেত্রে। পরবর্তী নিয়মটি হলো বঙ্গানুবাদের ক্ষেত্রে কোনো শিরোনাম ব্যবহার করা চলবে না। দেখো অনেক ক্ষেত্রে তোমরা কি করো, অনেক ক্ষেত্রে বঙ্গানুবাদ করার সময় তোমরা কিন্তু পেজের মাঝখানেই লিখে দাও বঙ্গানুবাদ। এভাবে লেখার পরে আবার কেউ আন্ডারলাইন করে আসো। তোমরা পেজের মাঝখানে কিন্তু এই বঙ্গানুবাদ শব্দটি লিখবে না। তোমরা যখন বঙ্গানুবাদ করবে তখন এখানে ধরো প্রশ্ন নম্বর আছে, প্রশ্ন নম্বর দেওয়ার পরে এখানেই বঙ্গানুবাদ বলে লিখবে। লিখে বাঁদিক ঘেঁষে তোমাদের বঙ্গানুবাদ শুরু করবে। আর বঙ্গানুবাদে যদি কোনো প্যারা ডিভিশন বা অনুচ্ছেদের বিভাগ থাকে, প্রশ্নে যেভাবে ইংলিশ প্যাসেজে যেভাবে প্যারা ডিভিশন বা অনুচ্ছেদের বিভাজন করা থাকবে, ঠিক তেমন রূপেই তোমরা যখন বঙ্গানুবাদ করবে সেখানেও অনুচ্ছেদ বিভাজনটি করবে। শিরোনাম যেমন দেবে না, তেমন অনুচ্ছেদ বিভাজন থাকলে ঠিক অনুচ্ছেদ বিভাজন করেই বঙ্গানুবাদটি করবে। এর পরের নিয়মটি সকলেরই জানা। উত্তরপত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সকলকেই বজায় রাখতে হয়। কারণ উত্তরপত্রে যখন আমরা সুন্দর করে মার্জিন টেনে লিখি তখন লেখার মান যেমন বৃদ্ধি পায় তেমনি পরীক্ষক তোমার প্রেজেন্টেশন দেখে খুশি হন। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করবে এবং যদি লিখতে গিয়ে কোনো শব্দ যদি তোমরা ভুল লিখে ফেলো তাহলে সেই ভুল লিখা শব্দটিকে কিন্তু তোমরা বারবার কাটাকুটি না করে শুধুমাত্র এইভাবে দুটি লাইন দিয়ে ক্রস করে কেটে সামনে লিখে যেতে পারো। অনেকের অভ্যাস আছে এইভাবে হিজিবিজি করে শব্দগুলি কাটার। এটি একটি মারাত্মক বদ অভ্যাস। এটি অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে এবং উত্তরপত্রের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে জোর দেবে। পরবর্তী নিয়মটি হলো বাক্যের গঠনগত বা ব্যাকরণগত যেকোনো ত্রুটি সম্পূর্ণরূপে বর্জনীয়। অর্থাৎ বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রেও অনেকের কিন্তু বানান ভুল হতে পারে বা বাক্যের গঠনগত বা স্ট্রাকচারাল যে disparity সেটা দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বঙ্গানুবাদ করার পরে একবার নিজে পড়ে দেখবে এবং যদি কোথাও বানান ভুল বলে মনে হচ্ছে সেটিকে খুব সন্তর্পণে ডবল স্ট্রাইক দিয়ে কেটে সংশোধন করে লেখার চেষ্টা করবে। আর লেখার মধ্যে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং বানান ভুল থেকে সবসময় দূরে থাকবে। এর পরবর্তী নিয়মটি তোমরা সবাই জানো যে এই বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমার নিজস্ব মতামতের কোনো জায়গা থাকে না। এখানে কেবলমাত্র যে ইংলিশ প্যাসেজটি দেয়া থাকবে সেখানে যদি লেখকের কোনো বক্তব্য থাকে তাহলে তুমি সেটি তোমার রচনার মধ্যে তুলে ধরবে। এখানে নিজস্ব কোনো মতামত প্রকাশ করা কোনোভাবেই চলবে না। পরবর্তী নিয়ম এটি হলো বঙ্গানুবাদে যদি তোমাদের 100% বা 100% নম্বর পেতে হয় তাহলে অবশ্যই আমরা এখনো পর্যন্ত যে নিয়মগুলি বললাম সেগুলি অনুসরণ করে প্রতিদিন বঙ্গানুবাদ অনুশীলন করতে হবে। কথাই বলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ তোমার এই অনুশীলনই তোমাকে সফলতা আনতে সাহায্য করবে। চলো দেখে নেওয়া যাক এবার একটি উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা খুব কম সময়ে ট্রান্সলেশন সম্পূর্ণ করব। এখন আমরা প্রশ্নটি পড়ব এবং বুঝব। নিম্নলিখিত অংশটি বাংলায় অনুবাদ করুন। সাধারণত তোমাদের দুটি ট্রান্সলেশন করতে হবে এবং প্রত্যেকটির জন্য তোমাদের মার্কস থাকবে 20 এবং প্রত্যেকটি ট্রান্সলেশন 10 মিনিটের মধ্যে অবশ্যই করতে হবে। দেখে নেওয়া যাক প্যাসেজটি। The crowning glory of the reign of Shah Jahan is the Taj Mahal at Agra. ক্রাউনিং গ্লোরি শব্দটির অর্থ হলো মহিমান্বিত মুহূর্ত বা গৌরবময় মুকুট। রেইন কথাটির অর্থ কি? রাজত্বকাল। ইট ইজ লুকড আপন। লুকড আপন মানে কি? কোনো কিছুকে কিছু রূপে দেখা হয়। অ্যাজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স। সেভেন ওয়ান্ডার্স কথাটির অর্থ হলো সপ্তম আশ্চর্য অফ দ্য ওয়ার্ল্ড। এভরিওয়ান
who has looked at it, look at কথার অর্থ কি? কোনো কিছুর দিকে তাকানো। whether in daytime, daytime কথার অর্থ কি? দিনের বেলায় or on a moonlight night, moonlight night মানে কি? চাঁদের আলোর রাত নাকি জ্যোৎস্না রাত? নাকি তোমরা বলবে যে চন্দ্রালোকিত রাত? কি বলবে? when its beauty is enhanced, beauty কথার অর্থ কি? সৌন্দর্য, enhance মানে কি? বেড়ে যায়, has marveled at it, তাহলে এইখানে যে everyone, everyone কে বোঝাচ্ছে has marveled at it, মানে প্রত্যেকেই এটি দেখে কি হয়ে যায়? অবাক হয়ে যায়। দ্য তাজমহল moves the heart, আচ্ছা moves the heart কথাটির অর্থ তো আক্ষরিক অর্থ হৃদয়কে নাড়িয়ে দেয়। তোমরাও কি বলবে হৃদয়কে নাড়িয়ে দেয়? নাকি হৃদয়ে আনন্দ প্রকাশ করে বা প্রদান করে? দেখো delights the eye, delight কথার অর্থ কি? এটির অর্থ হলো আনন্দ দেওয়া। চোখকে কি আনন্দ দেয়? এভাবে তোমরা লিখবে? নাকি তোমরা বলবে স্টিয়ার্স আপ দ্য ইমাজিনেশন কথার অর্থ আমাদের কল্পনা শক্তিকে নাড়িয়ে দেয়। স্টিয়ার আপ মানে কি? নাড়ানো তো। তাহলে আমাদের কল্পনা শক্তিকে কি নাড়িয়ে দেয়? এইভাবে লিখলে কি তোমরা মার্কস পাবে? দেখো ফিল দ্য ফিলস দ্য সোল উইথ পিস, ফিলস দ্য সোল উইথ পিস কথাটির অর্থ কি? আমাদের আত্মাতে শান্তি বা প্রশান্তময়তা ভরে দেয় নাকি আত্মাতে শান্তি ভরে দেয়? কি লিখবে? চলো আমরা দেখে নেব আমাদের উত্তর লেখার পদ্ধতিটি কি। প্রথমে আমরা দেখতে চলেছি একটি স্বাভাবিক ট্রান্সলেশন যেটি প্রত্যেকেই করে থাকো। চলো দেখে নেওয়া যাক। এখন আমরা স্বাভাবিক উত্তর লেখার পদ্ধতিটি দেখে নেব। শাহজাহানের রাজত্বের সবচেয়ে বড় গৌরব হলো আগ্রার তাজমহল। এটিকে বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি হিসেবে দেখা হয়। দেখো এখানে আমরা হয় ব্যবহার করেছি। যারাই এটি দেখেছেন, দিনের বেলায় হোক বা চাঁদনি রাতে যখন এর সৌন্দর্য বৃদ্ধি পায়, তারা সকলেই এটি দেখে বিস্মিত হয়েছেন। তাজমহল হৃদয়কে নাড়া দেয়, চোখকে আনন্দিত করে, কল্পনাকে জাগিয়ে তোলে এবং আত্মাকে শান্তিতে ভরিয়ে দেয়। এটি হলো একটি স্বাভাবিক ট্রান্সলেশন। যেখানে আমরা সম্পূর্ণরূপে একটি ভুল পদ্ধতি অনুসরণ করেছি এবং এভাবেই তোমরা অনেকে লিখে থাকো। দেখো আমরা লিখেছি শাহজাহানের রাজত্বের সবচেয়ে বড় গৌরব হলো। কেন? কারণ কি প্যাসেজে আমাদের যে ইংরেজি প্যাসেজটা দেয়া ছিল সেখানে লেখা ছিল crowning glory of the reign of Shahjahan is the Taj Mahal at Agra. তার মানে ঠিক সেন্টেন্সটা ইংলিশের যেমন ভাবে দেয়া ছিল তেমন ভাবেই আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করেছি। এটি কিন্তু ট্রান্সলেশনে ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়। আবার দেখো এখানে কারো মনে হয় যে তারা কেন বড় করে লিখবে? এক্সট্রা ক্রিয়েটিভিটি দেখানোর জন্য জয়েন করে দেবে। মানে সপ্তম আশ্চর্য ছিল তাকে জয়েন করে সপ্তাশ্চর্য করে দেবে। এটিও কিন্তু ভুল। এভাবে আমরা করতে পারি না। এখানে আমরা লিখেছি আবার দেখো হয়। তাহলে এখানে আমাদের ট্রান্সলেশন করার বা বঙ্গানুবাদ করার যে দক্ষতা এটি প্রকাশ পাচ্ছে না। দেখো আমরা যদিও এখানে যারা তারা এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে বাক্যের মান উন্নয়ন করতে পেরেছি। তাহলে এখানে আমরা যা লিখেছি এগুলি হলো ভুল। এবার আমরা দেখে নেব ঠিক কিভাবে লিখলে আমরা পরীক্ষায় ১০০% মার্কস পেতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ট্রান্সলেশন লিখলে আমরা পরীক্ষায় 100% মার্কস পেতে পারি। আগ্রার তাজমহল শাহজাহানের রাজত্বের এক মহিমান্বিত মুকুট। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম রূপে পরিগণিত। যিনি এর দিকে তাকিয়েছেন তা সে দিনের বেলাতেই হোক বা জ্যোৎস্না রাতে, যখন এর সৌন্দর্য আরো স্ফুরিত হয় তিনি অপ্রতিম বিস্ময়ে আপ্লুত হয়েছেন। তাজমহলের সৌন্দর্য আমাদের হৃদয়কে স্পন্দিত করে বা স্পন্দিতর পরিবর্তে তোমরা লিখতে পারো আবেশিত করে। দৃষ্টিকে পরিপূর্ণতা প্রদান করে, কল্পনা শক্তিকে উদ্দীপিত করে এবং অন্তরাত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ লেখার কোন স্টাইল প্রয়োজন যেক্ষেত্রে ফুল মার্কস আমরা পাবো। এখন আমরা দেখে নেব যে কোন ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফটিকে মডিফাই করেছি এবং কোন গুণের জন্য পরীক্ষায় 100% মার্কস পাওয়া যায়। তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমরা যে ভুল ট্রান্সলেশনটা দেখালাম সেখানে আমরা কিন্তু শুরুই করেছিলাম যে ক্রাউনিং গ্লোরি দিয়ে অর্থাৎ গৌরবান্বিত মুকুট দিয়ে শুরু করেছিলাম।
আদতে কিন্তু যে অবজেক্টটা যে তাজমহল এট আগ্রা এটি দিয়ে বাক্যটিকে শুরু করতে হবে। তাই আমরা এখানে এটিকে হাইলাইট করেছি। আগ্রার তাজমহল আমরা কিন্তু আর বলছি না হলো। আগ্রার তাজমহল হলো কি বললাম? আমরা বললাম না। আমরা বললাম ডিরেক্টলি আগ্রার তাজমহল শাহজাহানের বা শাহজাহানের রাজত্বের এক মহিমান্বিত মুকুট। বুঝতেই পারছো শব্দ চয়ন কিন্তু বঙ্গানুবাদে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের। আমরা কিন্তু সপ্তাশ্চর্য এখানে করে দিলাম না, সপ্তম আশ্চর্যই রাখলাম। এতে শ্রুতি মধুরতা বজায় থাকলো। এটি সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম রূপে পরিগণিত। তাহলে আমরা কি বললাম? আমরা কিন্তু অন্যতম রূপে পরিগণিত বলেছি। আমরা কখনোই বলিনি যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটি হলো একটি। তাহলে এই হলো বা হয় এই শব্দগুলো কিন্তু আমরা খুব সফলতার সাথে বর্জন করতে সক্ষম হলাম। এরপরে দেখো আমরা কিন্তু জটিল বাক্যের একটি স্ট্রাকচার এখানে ফলো করেছি। এই জটিল বাক্যের সাহায্যে লিখলে তোমাদের মার্কস কিন্তু 100% অবশ্যই আসবে। দেখো যিনি এর দিকে তাকিয়েছেন, দেখো আমরা বললাম তাকিয়েছেন। তোমরা বলবে কি তাকিয়েছেন সাধু বাক্য? না, কখনোই এটি সাধু শব্দ নয়। এটি আমরা সম্মান দেওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা এখানে যিনি বলেছি তাই সম্মান দেওয়ার ক্ষেত্রে তাকিয়েছেন লিখেছি। আমরা তাকাই আছেন যদি বলতাম তখন সেটা সাধু শব্দ হতো। ঠিক আছে? দেখো তাকিয়েছেন, তা সে দিবালোকেই হোক। এখানে যখন আমরা তা এবং সে এই দুটি শব্দের মধ্যে একটি হাইফেন দিলাম, তখন বোঝালাম যে এই দুটি কোনো সর্বনাম নয়। তা সে বলতে এখানে তা যে ঘটনাটা সেই ঘটনাকে উদ্দেশ্য করে বলছি বা তাদের দেখার ভঙ্গিমাকে বলেই উদ্দেশ্য করেই বলছি। তো তা সে দিবালোকে, দিবালোকে অর্থাৎ দিনের বেলাতেই হোক বা জ্যোৎস্না রাতে। এক্ষেত্রে তোমরা চাঁদনী রাতেও লিখতে পারো বা তোমরা লিখতে পারো চন্দ্রালোকিত রাত্রে বা নিশীথে। যখন এর সৌন্দর্য আরো স্ফুরিত হয়। যে স্থানটিতে লেখা ছিল দেখো যে এনহ্যান্স করছে বা লেখা ছিল moonlit night when its beauty is enhanced। এই beauty is enhanced এর ক্ষেত্রে আমরা কি লিখলাম? সৌন্দর্য আরো স্ফুরিত হয়। লেখার ধরন তোমরা লক্ষ্য করছো কিভাবে লিখতে হবে? তিনি অপ্রতিম বিস্ময়ে আপ্লুত হয়েছেন। এই অপ্রতিম বিস্ময়ে আপ্লুত হয়েছেন কোন টার্মের ক্ষেত্রে আমরা লিখেছি এখানে? এটি লক্ষ্য করলে দেখবে যে has marveled at it মানে কে মার্বেল হয়? যে দেখবে সেই মার্বেলড হবে বা যে দেখবে সেই অবাক হবে। তাই জন্য লিখলাম আমরা তিনি অপ্রতিম বিস্ময়। অপ্রতিম মানে হলো অপরিমেয়, যাকে মাপা সম্ভব নয়। অপ্রতিম বিস্ময়ে আপ্লুত হয়েছেন। আপ্লুত কথার অর্থ কি এখানে? মার্ভেলড হয়েছেন বা ওভারওয়েলমড হয়েছেন। দেখো এখানে যেহেতু আমরা তাকিয়েছেন ব্যবহার করেছিলাম, তাই জন্যই আমরা এখানে হয়েছেন লিখেছি। তাহলে দুটো যখন আমরা লিখবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যে রূপে ব্যবহার করব, যদি আমরা সম্মান দেওয়ার জন্য ব্যবহার করছি তাহলে অবশ্যই সেই সম্মানটা সেন্টেন্সের শুরুতে যেমন দিচ্ছি সেন্টেন্সটা শেষ করার ক্ষেত্রেও অবশ্যই সেই ভাবটা আমাদের বজায় রাখতে হবে। তাই জন্য এখানে তাকিয়েছেন ছিল, এখানে আমরা হয়েছেন ব্যবহার করেছি। তারপরে দেখে নেব তাজমহলের সৌন্দর্য আমাদের হৃদয়কে স্পন্দিত করে বা আবেশিত করে। বুঝতেই পারছো ভাষার ব্যবহার এখানে হৃদয়কে স্পন্দিত করে। তার মানে আমরা ডিরেক্টলি নাড়া দেয় না লিখে আরো ভালোভাবে লেখার চেষ্টা করলাম যে হৃদয়কে স্পন্দিত করে। তোমরা আবেশিত করেও লিখতে পারো। এবার দৃষ্টিকে পরিপূর্ণতা দেয়। তোমাদের প্রশ্নে কি বলা হয়েছিল? যে বলেছিল যে delights the eye তার মানে কি লিখবে? তোমরা চোখকে আনন্দ দেয়? মোটেই না। লিখবে দৃষ্টিকে পরিপূর্ণতা প্রদান করে। এটিই হলো সার্থক অনুবাদ। যেখানে তোমরা যে দৃষ্টি কি হবে? পরিপূর্ণতা পাবে। দৃষ্টি আনন্দিত কি হবে? দৃষ্টি পরিপূর্ণতা পাবে। তাহলে এক্ষেত্রে হলো সার্থক অনুবাদ। আবার দেখো ওখানে কি লেখা ছিল? লেখা ছিল স্টিয়ার্স আপ দ্য ইমাজিনেশন। তার ক্ষেত্রে আমরা লিখলাম কল্পনা শক্তিকে উদ্দীপিত করে বা বৃদ্ধি করে। এখানে যেহেতু স্টিয়ার্স আপ ছিল তার মানে ওটা কি নাড়া দিচ্ছে? কখনোই না, ওটা বৃদ্ধি করছে। তাই এক্ষেত্রে হলো সার্থক অনুবাদ। কখনো আক্ষরিক অনুবাদ করলে বঙ্গানুবাদে তোমরা নম্বর পাবে না। তাই আমরা লিখলাম কল্পনা শক্তিকে উদ্দীপিত করে এবং অন্তরাত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। দেখো ওখানে কি লেখা ছিল? লেখা ছিল যে fills the soul with peace তাহলে কি আত্মাকে আনন্দে ভরে দেয়? কখনো না। আমরা লিখবো আত্মা বলতে কোন আত্মার কথা বলা হচ্ছে? আমাদের অন্তরাত্মা। অন্তরাত্মাকে প্রশান্তিতে, শান্তির ক্ষেত্রে কি লিখলাম? প্রশান্তিতে ভরিয়ে দেয়। তাহলে বুঝতে পারছো কোন লেভেলে তোমাদের ট্রান্সলেশন করতে হবে এবং কিভাবে লিখলে অবশ্যই পরীক্ষায় 100% মার্কস তোমরা পাবেই পাবে।
তোমাদের সুবিধার্থে আমরা প্যাসেজ এবং প্যাসেজের যে উত্তরটি সেটি পাশাপাশি দিয়ে দিয়েছি। তোমরা এক্ষেত্রে দেখে বুঝেই যাবে। দেখো এখানে ক্রাউনিং গ্লোরি ছিল, সেক্ষেত্রে আমরা মহিমান্বিত মুকুট ব্যবহার করেছি। এখানে যেখানে তোমাদের ছিল দেখো ডে টাইম মল্লির নাইট ছিল, সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ দেখো জ্যোৎস্না রাতে বা দিবালোকে এই ঘটনাগুলি লক্ষ্য করবে। আগের প্যাসেজে বা আগের যে স্থানে আমরা দেখাচ্ছিলাম বড় করে তাই তোমাদের দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে অতি সুবিধা হয়। এখানেও তোমরা কম্পেয়ার করে দুটো বিষয় পরপর দেখে নেবে। এই স্ক্রিনটা আমরা তোমাদের কম্প্যারিজন সঠিকভাবে করার জন্য বা তোমরা যাতে বুঝতে পারো সেই ক্ষেত্রে আমরা এটি তোমাদের প্রদান করেছি। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কারণ তোমাদের একটি মাত্র লাইক আমাদের চলার পথে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তোমাদের পরবর্তী কোন টপিকে ভিডিও প্রয়োজন বা এই ভিডিওটি দেখে তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই কমেন্ট এবং লাইকের মাধ্যমেই আমরা চলার পথে অনেক বেশি অনুপ্রেরণা পাই। প্রিয় বন্ধুগণ, যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের মতো যে সকল বন্ধুরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে তাদের সাথে শেয়ার করে অবশ্যই তাদের সাহায্য করবে। এবং যদি তোমরা এই চ্যানেলের ভিডিও থেকে প্রতিনিয়ত সাহায্য পেয়ে থাকো বা তোমাদের অনেক হেল্প হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এর পরবর্তী দিনেও সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরাই সবথেকে আগে পাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি আমাদের সাথে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলিতে জুড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানে অবশ্যই যোগাযোগ করবে। তোমরা অনেকেই পিডিএফ এর জন্য কনটেন্টের পিডিএফ এর জন্য পরামর্শ দিচ্ছ। এই সমস্ত চ্যানেলগুলিতে যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক যে গ্রুপ আছে সেই কম্পিটিটিভ এক্সামের গ্রুপ যেটি আইসিসি প্রুডেন্স এর গ্রুপ, সেখানে তোমরা যদি জয়েন করো অবশ্যই সেক্ষেত্রে তোমরা পিডিএফ গুলি সেই সমস্ত জায়গা থেকে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে থাকো এবং চিন্তা করো না, প্র্যাকটিস করতে থাকো। সফলতা তোমারই হবে। হ্যাঁ, তুমি জব পাবে। অসুবিধার কিছু নেই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।